আমি বলছি যে একটাবার দেখাও কিছু হবে না, কারণ আমার আইডিয়া ছিল না যে এইভাবে। আমি ভাবছি হয়তো বা ছুরি দিয়ে আঘাত করবে বা বিশ্বাস মাথায় হচ্ছিল বাড়ি না। দিবে এরকম কিছু, কিন্তু মানে মাথাটাই যে আলাদা করে ফেলতে পারে এটা কখনো ভাবতেও পারিনি। তারপরে জাস্ট ঘাসের উপরে আমার ভাইয়ের মাথাটা দেখা আমি আমি সেন্সলেস হয়ে যাই। আমি সেন্সলেস হয়ে যাই ওই মুহূর্তে। আমার বিশ্বাস হইতেছিল না যে এটা এমনও কোনো মানুষ করতে পারে। আচ্ছা, এই যে এখন বড় প্রশ্ন দাঁড়াইছে, ঘটনাটা এখন অন্যদিকে মোড় নিছে, সেটা হচ্ছে যে মানুষজনের কাছে তারা একটা মেসেজ দিছে যে মেয়ের সাথে পরকীয়া করছে। আপনি এইটা একটু যদি ব্যাখ্যা করেন। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে আপনারা শুনতেছেন তার যে বিয়ে হয়েছিল বা পরকীয়া নিউজটা, আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি এই ভুলটা আর করবেন না। আমি আপনাদের সাথে শ্রদ্ধা করেই বলতেছি, আমার ভাই তো আর মারাই গেছে, কিন্তু এই এই কলঙ্কটা যাতে ওর গায়ে আর না লাগে। কি আমার ভাই করে নাই, আমার ভাই শুরু থেকেই ওর সাথে প্রেম করছে, শুরু থেকেই ওকে ভালোবাসছে। কিন্তু বিয়ের বিষয়টা আমরা নিজের রিলেটিভরাও কেউ জানি না, গ্রামের কেউ জানে না। হঠাৎ করে বলতেছে 3 বছর আগে বিয়ে হয়েছে, এটা তো কোনো মানে নেই। নিউজটা দেখলাম যে মুক্তাগাছা একজনকে পাওয়া মনতলা গেছে। ব্রিজের নিচে একজনকে পাওয়া গেছে। তখন তো বডিতে মাথাটা ছিল না, আইডেন্টিফাই করতে কষ্ট হচ্ছিল। তখন আম্মুর কাছে জিজ্ঞেস করি যে ও আসলে বের হওয়ার সময় কি ধরনের জামা কাপড় পরে গেছে। তখন আম্মুর বর্ণনা অনুযায়ী ওইটা মিলে গেছে। তখনও মানে বিশ্বাস হইতেছিল না যে না এটা অন্য কেউ, এটা আমার ভাই না। বাট যখন আমি ওর মাথাটা দেখলাম তখন নিশ্চিত হতে পারছি যে ওইটাই আমার ভাই। তখনই আমরা জানতে পারছি, আসলে এর আগে আমরা জানতে পারি নাই। নর্মালি আমরা আসতেছিলাম, আমাদের ভাইকে পাওয়া যাচ্ছে না, যেহেতু থ্রেট দেওয়া হয়েছে। আমার বাবা তো সহজ সরল, অনেক আগে জিটি করতে বলছি, কিন্তু বাবার বিশ্বাস ছিল ভাই কখনো এমন করবে না, যে কারণে আমরা আগে জিটি করি নাই। তো তখন আমরা মতিঝিল থানা গেলে উনি বলে যে এখন এটা এখানে জিটি করলে হবে না, আপনারা ময়মনসিংহে যান জিটি করতে। মেইনলি আমরা রওনা দিছিলাম যে আমার ভাইয়ের নামে জিটি করব। আর আমার ভাইকে হচ্ছে যেখানেই থাকুক, হয়তো আমাদের মনে হয়েছিল যে মেরে অন্তত ফেলবে না, আর যাই করুক, হ্যাঁ সেজন্য জিটি করতে আসছিলাম। বাট আসার পথেই যে এত কিছু হয়ে গেল, এত কিছু দেখলাম। মাথা ছিল না, সেটা হচ্ছে গিয়ে যখন মাথাটা আমি মানে ফিজিক্যালি যে মাথাটা কোথাও দেখে নাই। আমাকে হচ্ছে গিয়ে আমার ভাইয়ের যে ফ্রেন্ডরা, ও, ওরা আমাকে ফার্স্টে জানাই নাই যে সৌরভের এই বিষয়টা এরকম হয়েছে। ওরা আমার অনেকক্ষণ পরে জানাইছে, জানানোর পরেও ওরা বলছে যে জাস্ট যে সৌরভকে ওরা মেরে ফেলছে। তো আমি বলতেছি ঠিক আছে, ওকে যখন মেরে ফেলছে তাহলে আমাকে একটু দেখাও। ওরা বলতেছে আপু আপনার দেখতে হবে না। সহ্য করতে পারবেন হ্যাঁ না। সহ্য করতে পারবেন না আপু, আপনার দেখতে হবে না। আমি বলছি যে একটাবার দেখাও কিছু হবে না, কারণ আমার আইডিয়া ছিল না যে এইভাবে। আমি ভাবছি হয়তো বা ছুরি দিয়ে আঘাত করবে বা বিশ্বাস মাথায় হচ্ছিল বাড়ি না। দিবে এরকম কিছু, কিন্তু মানে মাথাটাই যে আলাদা করে ফেলতে পারে এটা কখনো ভাবতেও পারিনি। তারপরে জাস্ট ঘাসের উপরে আমার ভাইয়ের মাথাটা দেখা আমি আমি সেন্সলেস হয়ে যাই। আমি সেন্সলেস হয়ে যাই ওই মুহূর্তে। আমার বিশ্বাস হইতেছিল না যে এটা এমনও কোনো মানুষ করতে পারে। তারপরে আমাকে ওরা পানি টানি দেয়, সেন্স ফিরে আনে। যখন সেন্স আসছে তখন থেকেই তো, তারপর তো এই তো আর কিছু বলার নেই। চিন্তা করেন, আপন বোন, একমাত্র ভাই, উনি মা, ওনার এক মেয়ে, এক ছেলে। এবং আমার ভাইয়ের সাথে আজকে আমার 24 বছর বয়স। এ পর্যন্ত ওর সাথে আমার কোনো বিষয় নিয়ে কখনো কোনো কিছুতে ঝগড়াঝাটি হইতো না। ও ছিল, ও যেমন আমার একদিকে ছোট ভাই ছিল, আবার বড় ভাইয়ের মতো শাসন করতো, আবার বন্ধুর মতো ছিল। এমন কিছু ছিল না যে ও আমার কাছ থেকে লুকাইতো, সবকিছু আমার সাথে শেয়ার করতো। ও এত তাড়াতাড়ি আমাকে এমন কষ্ট দিবে, কষ্ট দিয়ে চলে যাবে আমি ভাবতে পারি না।
অনেক স্বপ্ন ছিল ওর যে ও হচ্ছে গিয়ে ক্যাডেট অফিসার হবে। ইন্টার পরীক্ষা দেওয়ার পরে ও হচ্ছে গিয়ে ২ বার ট্রাই করছে ক্যাডেট অফিসার দেওয়ার জন্য। হওয়ার মানে পরীক্ষা দিয়েছে আইএসএসবি তে যেয়ে মানে 4th দিন যে 4th রাউন্ড তো ওইখান থেকে ওমিট হইছে তখন চলে আসছে। তো ২ বারই চলে আসছে। ও বলছে আমাকে বলছে, "আপু আমি ইংলিশে অনার্স।" ও আপনারা যে শুনতেছেন ও ইংলিশে অনার্স করতেছে। ইংলিশে অনার্সে ভর্তি হওয়ার ওর একমাত্র একটাই ড্রিম ছিল যে মানে হচ্ছে গিয়ে ওইটাতে যেহেতু বাদ পড়ছে ও শর্ট কুরানে আবার হচ্ছে গিয়ে ও ট্রাই করবে আর্মি ক্যাডেট অফিসার হওয়ার জন্য। অফিসার র‍্যাংকে যাওয়ার জন্য। ওর খুব ইচ্ছা ছিল যে লাইফে আমি একদিন হইলেও হচ্ছে নিজেকে আমি ওই জায়গাটায় দেখবো। আমি এটা হব। আচ্ছা, এই যে এখন বড় প্রশ্ন দাঁড়াইছে, ঘটনাটা এখন অন্যদিকে মোড় নিছে, সেটা হচ্ছে যে মানুষজনের কাছে তারা একটা মেসেজ দিছে যে মেয়ের সাথে পরকীয়া করছে। আপনি এইটা একটু যদি ব্যাখ্যা করেন। এটা আমি ব্যাখ্যা করব। এটা হচ্ছে গিয়ে আপনারা নিউজ চ্যানেলগুলোতে শুনতেছেন যে আমার ভাইয়ের সাথে ওর ৫ বছর ধরে রিলেশন ছিল। আর আবার আপনারাই বিভিন্ন নিউজ চ্যানেল এটাও দেখতেছেন যে ওই ছেলের সাথে নাকি বিয়ে হয়েছে ৩ বছর। তো আমাকে তো এখানে ক্লিয়ার করার কিছু নাই। এটা আপনারাই বুঝেন যে বিয়েটা আগে হইছে না প্রেমটা আগে হইছে। এখানে কি বিয়ের কোনো ডকুমেন্টস ওরা দেখাইতে পারবে? বিয়ের একটা সিঙ্গেল পিক দেখাতে পারবে? বিয়ের কাবিননামা দেখাইতে পারবে? ছেলের ফ্যামিলির কাউকে সামনে আনুক। ছেলের ফ্যামিলির কাউকে সামনে এনে বলুক যে বিয়ে হয়েছে। আর ছেলে কি এই নিউজগুলো দেখতেছে না? ছেলে আইসা বলুক কোনো প্রুফ দেখ যে তাদের বিয়ে হয়েছে। আর বিষয়টা যদি বিয়ে হইতো আমরা গ্রামের এতগুলা মানুষ কেউ জানতাম না। আমার রিলেটিভের মধ্যেও মানে হচ্ছে গিয়ে মানে বিষয়টা এত একটা ধোঁয়াশার মধ্যে রাখছে ওরা। কেউ বলছে যে বিয়ে হইছে, কেউ বলতেছে বিয়ে হয় নাই, কেউ বলতেছে রিলেশনশিপে ছিল। তো এখন নিজেরাই বিষয়টা এরকম ধোঁয়াশা ক্রিয়েট করে রাখছে। আর বিয়ে যদি হয়ে থাকে সেটা আমার ভাইয়ের সাথে বিয়ে হওয়ার পরে কেন প্রকাশ হইলো? বিষয়টা এখন পরকীয়ার দিকে মোড় নেওয়ানোর একটাই কারণ মামলাটা হালকা করার জন্য। মামলাটা যাতে হালকা হয়ে মানে হচ্ছে অন্যদিকে ডাইভার্ট হয়ে যায়। আমার ভাইয়ের এই নৃশংস হত্যা মামলার যাতে খুনিটা কোনোভাবে ফাঁক-ফোকর দিয়ে বের হয়ে যেতে পারে, সেজন্য কথাগুলো এভাবে ছড়ানো হচ্ছে। আপনারা বিভিন্ন নিউজ চ্যানেল আমি আপনাদের কাছে আপনাদের বোন হয়ে হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে যেভাবে সাক্ষাৎকার দিচ্ছি, তার মানে এটা না নিউজটা ভাইরাল করার জন্য আপনারা রং চকচকে একটা হেডলাইন ইউজ করবেন। আপনারা হেডলাইনটা ইউজ করতেছেন, এটা দেখার আগে আমাদের মানসিক অবস্থা কেমন হইতে পারে? আমরা তো এমনিতেই আমাদের আপনজন হারাইছি। তাকে নিয়ে এখন এই মিথ্যা নিউজটা কেন প্রচার করতেছেন? সে তো কোনো করে নাই। সেই মেয়ের সাথে তার আগে রিলেশন ছিল। মেয়ে আমার ভাইকে রিলেশনশিপে রেখে তারপর ওই ছেলের সাথে রিলেশন করছে, ওই ছেলেকে বিয়ে করছে। আর বিয়ে যে করছে সেটা আমাকে মেয়ের মা আমি যখন তার সাথে কথা হইলো তখন আমাকে মেয়ের মা বলতেছে যে আমার মেয়ের বিয়ে হয়েছে তুমি কি জানতা না? আর সেই মেয়ের মা আমাকে হুমকি দিয়েছে তখনই যে আহ, তোমার ভাইয়ের সাথে যে আমার মেয়ের বিয়ে হইলো তোমার ভাইকে হয়তো মার্ডার হইতে হবে নাহলে তোমার বাবাকে মার্ডার হইতে হবে। সেই কথা দিয়ে স্টার্ট করছে আমার সাথে মেয়ের মা। তো আজকে মেয়ের মা এখনো নিখোঁজ। মেয়ের মা এখনো পলাতক আছে। আমি জানি না সেটা কেন। কিন্তু এই যে আমার ভাইয়ের সাথে রিলেশনশিপের বিষয়টা এটা কিন্তু সম্পূর্ণটাই মেয়ের মা জানতো। মেয়ের মা প্রশ্রয় দিছে এই বিষয়গুলা। আশেপাশের মানুষজন যদি দেখে বুঝতে পারে আমার ভাইয়ের সাথে তার অন্যরকম সম্পর্ক, অন্যরকম রিলেশনশিপ, সে নিজের মেয়েকে ঘরে মা হয়ে নিজের মেয়েকে এটা বুঝতে পারে নাই যে তার সাথে এরকম রিলেশনশিপ আছে। তার মেয়ের যদি আগেই বিয়ে হয়ে যায় থাকে সে কেন আটকালো না তার মেয়েকে? কেন বললো না তোমার যদি বিয়ে হয়ে গেছে তুমি সৌরভের সাথে এভাবে মিশো না? কেন এই বিষয়গুলো তারা স্টেপ নেয় নাই? আজকে আমার ভাই মারা যাওয়ার পরে পরকীয়া বিষয়টা এস্টাবলিশ করা হইতেছে শুধুমাত্র যাতে আসামিকে বাঁচানো যায়, আসামির একটা ফাঁক ফোকর দিয়ে সে বের হয়ে যেতে পারে। কিন্তু বিষয়টা সম্পূর্ণ মিথ্যা। আপনারা গ্রামের আরো মানুষের সাথে কথা বলেন, কথা বলে বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। দর্শক, এটা আসলে সবচেয়ে বড় প্রশ্ন, বড় কথাটা চলে আসছে। তো ওনারা কিন্তু খুব বোল্ড ভাবে বলতেছে, এটা খুব জোর দিয়ে কথাটা বলতেছে যে মেয়েকে যে বিয়ে হয়েছে বলতেছে, সিঙ্গেল পিকও দেখাইতে পারবে না। এমনকি যদি বিয়ে হয়ে থাকে তাহলে যে ছেলের কাছে যদি কানাডা সে যায় থাকে তাহলে কাবিননামা দেখাক, যেহেতু এখন এত বড় একটা ঘটনা ঘটে গেছে। অনেকে বলতে পারেন কাবিননামা দেখাবে কেন? দেখানোর প্রশ্ন এখানেই যে সৌরভের সাথে সম্পর্ক হচ্ছে ৫ বছর আগে আর মেয়ের বিয়ে হয়েছে নাকি ৩ বছর আগে। আমরা কয়েকজন এলাকাবাসীর সাথে কথা বলছি, তাদের থেকে কিন্তু আমরা এতক্ষণ শুনলাম যে প্রেমের সম্পর্ক আগে ছিল, মেয়েকে নাকি জোর করে এঙ্গেজমেন্ট করাইছে। তো অনেকে কোনো আত্মীয় স্বজন বলছে তার সাথে রিলেশনশিপ আছে, যে এখন যে আব্রাহামের কথা বলা হচ্ছে, নতুন যে ছেলেটার কথা, তাহলে সৌরভের সাথে এর আগেও সম্পর্ক। তাহলে দেখেন মেয়েটা তো নিজের স্বেচ্ছায়, আমরা ভিডিও ফুটেজে দেখেছি অনেক হাস্যোজ্জ্বল অবস্থায় কিন্তু সৌরভের সাথে বিয়েটা হচ্ছিল। মেয়েকে কিন্তু কোন রকম জোরপূর্বক ভাবে কিন্তু সৌরভ বিয়ে করে নাই, ভিডিও ফুটেজ কিন্তু আপনারা দেখছেন এর মধ্যেই। তাহলে নিজের স্বেচ্ছায় গিয়ে ঢাকায় গিয়ে মনে হয় মেয়েটা বিয়ে করেছে, ময়মনসিংহ থেকে ঢাকায় গিয়ে মেয়েটা সৌরভের সাথে বিয়ে করেছে। তার কিছুদিন পরেই কিন্তু
ওর বাবা ওকে কানাডায় পাঠাই দেয়, আর এমনকি হুমকিও দেয়া হয়েছে পিস পিস করে ফেলবে, শুধু মারবেই না, পিস পিস করে ফেলবে, এরকম নাকি হুমকিও দিয়ে দিছে। আর সেই কাজটাই তারা করে দেখাইছে। একটু বলবেন আপনার চাচির সাথে বা আপনার কাকার এই চাচার সাথে কেমন সম্পর্ক ছিল আপনাদের? চাচার বা কাকার সাথে আমাদের কখনো ওইরকম যদি বলি যে বাটার টাইপ সম্পর্ক ছিল সেটাও ছিল না, আবার দা কুমড়া সম্পর্ক ছিল সেটাই ছিল না। লিবারেল যেমন হওয়ার কথা সেরকম, তারাও বাড়িতে আসলো, আমাদেরও বাড়িতে আসতাম, তাদের প্রয়োজনে আমরা ছিলাম, আমাদের প্রয়োজনে তারা ছিল। কিন্তু কিছু কিছু মানে পারিবারিক যে হিংসাগুলা ভিতরে থাকা সেটা থাকে। যেমন আপনারা এর মধ্যে আমাদের যে গ্রামের মেম্বার তার থেকে শুনতে পেরেছেন যে আমাদের যে আপনি দেখে আসলেন আমাদের ঘরটা নতুন ৩-৪ বছর হয়েছে, সেই ঘর উঠানোর সময় আমার বাবার সাথে হয়তো কিছু নিয়ে তার মানে তার মন মতো কিছু না হলেই সে সবাইকে হচ্ছে এরকম হুমকি দেয়। তো হয়তো বা তার মন মতো কিছু হয় নাই, আমার বাবার সাথে একটা বিষয় নিয়ে ক্ল্যাশ হয়েছে, তখনই সে আমার বাবাকে হচ্ছে গিয়ে শুনছেনই, আমার এখানে বলার কিছু নেই, উনি বলছে চড়া হয়ে হ্যাঁ গেছে। চড়া হয়ে গেছে, আমার বাবাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে চাইছে, মারতে চাইছে। তো এই বিষয়গুলা তো তার মধ্যে অ্যাগ্রেসিভনেস নতুন কিছু না। আপনি উড়নচণ্ডী টাইপ। আপনি গ্রামের আরো মানুষজন আছে তাদের কাছে জিজ্ঞেস করলে একই শুনবেন, সে হচ্ছে গিয়ে পুরা মানে অ্যাগ্রেসিভ। আমরা যদি বলি সে সাইকো টাইপের একজন মানুষ, হ্যাঁ, যে খুবই তাড়াতাড়ি যে হয়েছে। সাইকো যদি না হয় নিজের আপন ভাতিজাকে কি কেউ এরকম করতে পারে? এটা আবার আপনারাই বুঝবেন, আমার বলার কিছু নাই আসলে এখানে। বিয়েটা হওয়ার পর যখন তারা জানলো, মেনে নিতে চাইলো না কেন, কি সমস্যা? মেনে নিতে চাইলো না, এটা একটা কারণ হতে পারে, তাদের ইগো প্রবলেম হতে পারে। ঠিক আছে, যে আর এখানে আমার মনে হয় যে মেয়ের মা তার হাত আছে, মনে হয় না, আমি এটা শিওর। কারণ হচ্ছে গিয়ে আমাকে যে মেয়ে ইভা, সে আমাকে বলছে যে আপু আমার মা যদি মেনে নেয় আব্বুকে ম্যানেজ করা সহজ হবে, কারণ আম্মু আগে থেকে সব বিষয়গুলো জানে, আম্মুকে ম্যানেজ করাটা সহজ হবে। সেজন্য আমি বাসায় যাই, বাসায় যেয়ে হচ্ছে আগে আম্মুকে বুঝাই, তারপর আব্বু মানবে। দেন হচ্ছে ও বাসায় যায়, বিয়ের পর দিন বাসায় যেয়ে হচ্ছে ওর মাকে বলে, ওর মাকে বলার পরেই তো ওর মা হচ্ছে গিয়ে আমাকে আপনাকে বললাম যে কথাটা বলছে, ফার্স্টেই বলছে যে তোমার কাকার হাতে তোমার বাবা মার্ডার হবে। হ্যাঁ, এই যে কাজটা হইলো তোমার কাকার হাতে কিন্তু তোমার বাবা মার্ডার হবে, এটা সে আমাকে ফার্স্ট বলে। আর এছাড়াও হচ্ছে আমরা পুলিশের কাছে যে অডিও দিয়েছি সেখানে আপনারা শুনতে পাবেন, যদি অডিওটা টেলিকাস্ট হয়, যে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে, আমার বাবার জিভ ফেলবে, আমার ভাইকে গলাকে ফেলবে, আমার মায়ের সামনে আমাদেরকে সবাইকে মেরে ফেলবে, মেরে আমরা যে ঘর করেছি ওই ঘরেই নাকি আমাদের কবর দিবে, এরকমও একটা কথা সে বলছে। তো এই বিষয়গুলা এভাবে করে প্রেজেন্ট করছে। আর কি বলবো, মানে তার সাথে এখানে একটা মানুষ যে হচ্ছে গিয়ে মেয়ের মা, সে শুরু থেকে সবকিছু জানার পরেও কিভাবে করে এক মানে এরকম করতে পারে, সে আমার কাকাকে ডাইভার্ট করে এই কাজগুলো করেছে। কারণ হচ্ছে গিয়ে আমার যতটুক ধারণা, নিজের আপন রক্ত কখনো এরকম করতে পারে না। যে মেয়ের মা যদি শুরু থেকে আমার কাকাকে, আরেকটা এখানে ইম্পর্টেন্ট বিষয় আমি আপনাকে বলি, আমার ভাইয়ের সাথে মেয়ে কক্সবাজার গিয়েছিল, ছবি সেখানে দেখলাম। হ্যাঁ সেখানে আমার ভাই তাকে একটা ফিঙ্গারিং উপহার দিয়েছে। একটা মেয়ে ঘর থেকে বেরোলে একটা মা সবার আগে জানে। তো মেয়েটা যখন কক্সবাজার বের হয়েছে, কক্সবাজার গিয়েছে, সে তার মাকে বলে গিয়েছে যে কক্সবাজার যাচ্ছে, কার সাথে যাচ্ছে, সৌরভ ভাইয়ার সাথে যাচ্ছে, সবকিছু বলে গেছে। বাসায় যখন ব্যাক করছে, ব্যাক করার পরে ওর হাতে যে ফিঙ্গারিং, সেই ফিঙ্গারিংটা দিয়েছে, তার মাকে দেখিয়েছে যে সৌরভ ভাই আমাকে ফিঙ্গারিং দিয়েছে। হ্যাঁ, ফিঙ্গারিংটা খুব সুন্দর হয়েছে, তুমি এটা আমার কাছে রেখে দাও, তার মা বলেছে। ফিঙ্গারিংটা তার মা নিয়ে তার কাছে রেখে দিছে। এখানে প্রশ্ন হচ্ছে, আমার ভাই তো শুরুতে বিয়ে করে ফেলে নাই, তাকে ফিঙ্গারিং করেছে, এঙ্গেজমেন্ট করেছে। তো তাদের যদি ওই ছেলের সাথে আগেই বিয়ে হয়ে থাকতো, এঙ্গেজমেন্ট যে আমার ভাই করেছে, তারা কেন তখন আমাদের ফ্যামিলিতে জানায় নাই যে তোমাদের ছেলে আমাদের মেয়েকে এঙ্গেজমেন্ট করেছে, ছেলেকে আটকাও? তখনও যদি হুমকি দিত একটা প্রশ্ন ছিল। বাট বিষয়টা যখন এঙ্গেজমেন্ট করানোর পর আমার ভাই বিয়ে করছে, তখন এসে তারা হুমকি দিল। এবং এই যে থ্রেট দেওয়া, হুমকি দেওয়া, মেরে ফেলো, এই বিষয়টা কি তারা আগে জানতো না? সবকিছু বাদ দিলেও যখন এঙ্গেজমেন্টটা হয়ে গেছে, আমার ভাই যখন তাকে আংটি পরাইছে, আংটি পরানোর পর তারা বিষয়গুলো কেন সবার সামনে আনলো না? তখনও তো বলতে পারতো আমার মেয়ে বিবাহিত। তখনও তো বলতে পারতো আমার মেয়ে বিবাহিত, তখনও তো বলতে পারতো এখানে বিয়েটা হবে না, বা মেয়েকে বলতো যে তুমি এখানে আর আগায়ো হ্যাঁ, না। একটা বিয়ে করা মেয়ে আবার কেমনে বিয়ে করে? হ্যাঁ, কিন্তু বিষয়টা হচ্ছে এই যে আপনারা শুনতেছেন তার যে বিয়ে হয়েছিল বা পরকীয়া নিউজটা, আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি এই ভুলটা আর করবেন না। আমি আপনাদের সাথে শ্রদ্ধা করেই বলতেছি, আমার ভাই তো আর মারাই গেছে, কিন্তু এই এই কলঙ্কটা যাতে ওর গায়ে আর না লাগে। কি আমার ভাই করে নাই, আমার ভাই শুরু থেকেই ওর সাথে প্রেম করছে, শুরু থেকেই ওকে ভালোবাসছে। কিন্তু বিয়ের বিষয়টা আমরা নিজের রিলেটিভরাও কেউ জানি না, গ্রামের কেউ জানে না, হঠাৎ করে বলতেছে 3 বছর আগে বিয়ে হয়েছে, এটা তো কোনো মানে নেই।
না, তারা তো ভাবছে এটা আসলে ধরা পড়বে না। হ্যাঁ হ্যাঁ, তারা তো ভাবছে যে বিষয়টা ধরা পড়বে না। আসলে দেখেন, আল্লাহর উপরে তো কোনো কিছু নাই। ওরা তো ভাবছিল যমুনা নদীতে ফেলে দিবে আমার ভাইকে। তো যমুনা নদীতে ফেলে দিবে, আর মাথাটাও আরেক জায়গায় ফেলে দিবে, হয়তো কোনো কিছু পাবো না। আপনারা এটাও শুনছেন, যাতে মানে কতটা কষ্ট হইতে পারে। মেরে তো ফেলছে। আজকে আমি এখন এত খারাপের মধ্যে আমার নিজেকে লাকি মনে হয় যে অন্তত পক্ষে আমার ভাইয়ের কবরটা তো দিতে পারছি। অন্তত পক্ষে আমি এসে তো কবরটা দেখতে পারবো, জিয়ারত করতে পারবো। ওরা যে প্ল্যান করছিল যমুনা নদীতে ফেলে দিত, মাথা ফেলে দিত, ফিঙ্গার যদিও পায়, ওরা আঙুলের চামড়া পর্যন্ত তুলে ফেলছিল, কোনোভাবে আইডেন্টিফাই করতে পারতাম না যে ওটা আমার ভাই। একটা কিছু দেখা কোনো স্মৃতিও ছিল না যে এখানে আমার ভাইয়ের শেষ চিহ্ন। আল্লাহ সহায় দেখে সবকিছু হয়েছে। আসলে আমরা গিয়ে বেশি দূর যাইতে পারে নাই, মনতলা ব্রিজের নিচে ফেলছে, যেটা স্থানীয়রা বলছে। ওরা দেখছে, দেখার পরে তো পুলিশের নজরে আসছে, এটা হয়েছে। বাট ওদের প্ল্যান ছিল ওটা গুম করে ফেলার, এবং আমার ভাইকে যাতে আমরা কোনোদিনও খুঁজে না পাই, সেরকমই একটা প্ল্যান ছিল আর কি। বাট সবকিছু তো আল্লাহর প্ল্যানে চলে, তাই না আপু? আপনারা সবাই দেখছেন লাগেজের ভিতরে ওর কি অবস্থা ছিল। মানে ওরা যেহেতু গ্লাভস, পর্দা, বালিশও ছিল, জামা কাপড় কি ভুলবশত রেখে দিয়ে গেছিল না? জামা কাপড়, ওর গায়ে শার্ট আর গেঞ্জিটা ছিল, পরনের প্যান্টটা পর্যন্ত ছিল না। আমার ভাই কখনো কারো সামনে হাফ প্যান্ট পরেও যাইতো না, আর আজকে ওর মৃত্যু এরকম হয়েছে। ওর পরনে একটা প্যান্ট পর্যন্ত ওরা ছিল না, একটা প্যান্টও ছিল না ওর। পুরা দেশের মানুষ সেটা দেখছে। ওর গায়ের শার্টটা দেখলাম, আমি যতটুকু দেখলাম, গায়ের শার্টটা ছিঁড়া ছিল, গেঞ্জিটা রক্তে ভিজা ছিল, আর পরনে প্যান্ট ছিল না। পায়ে মোজা ছিল, এক পায়ে মোজা ছিল, এক পায়ে মোজা ছিল না। এবং ও যে জুতা পরে গেছিল, জুতাও কিন্তু পায় নাই। সবকিছুই গিয়ে ওরা মানে আলামত নষ্ট করে দিচ্ছে, কোনো কিছুই পায় নাই ওরা। এই যে গ্লাভস পাওয়া গেল, পর্দা, বালিশ, গ্লাভস পাওয়া গেল। গ্লাভসটা গিয়ে ওরা ধারণা করতেছে যে করাত দিয়ে যখন আমার ভাইয়ের মাথা আলাদা করা হয়, তখন ওরা গ্লাভস ইউজ করছে। সেই গ্লাভসটা যাতে ফিঙ্গারপ্রিন্টের ছাপ না আসে। তো যত কষ্টই হোক, অনেকে বলবে আপনি কিভাবে জিজ্ঞেস করছেন? আমি বলবো করছি এই কারণে, জানা উচিত। এই নৃশংসতা মানুষের মনে দাগ কাটলে, কালকে একটা সাবজেক্ট দিয়ে অনেকের কমেন্টস খুব খারাপ আসতেছে যে ঠিক করছে ওর চাচা এটা করে। এই কথাটা যে আসছে, আমি এই কথার পরেই আমি ফোন দিছি আপনাকে, বুঝছেন? বুঝতে পারছি। আমি নিজেও শুনছি যে এই বিষয়টাকে এইভাবে করে হ্যাঁ, আমি তো আপনাকে বললামই যে মামলাটা হালকা করার জন্য বিষয়টা পরের দিকে নেওয়া হচ্ছে, যাতে করে পুরা দেশবাসী যেভাবে ক্ষুব্ধ ছিল আমার ভাইয়ের প্রতি, সেটা যাতে সাইড হয়ে তার দিকে চলে যায়, যে না, বাবার জায়গা থেকে বাবা ঠিক করছে। কিন্তু বাবা তো কাজটা ঠিক করে নাই। মানে এখানে বিষয়টা যদি বিষয়টা এরকম হইতো, আগে বিয়ে করছে এবং সেটা গ্রামের সবাই জানা সত্ত্বেও আমার ভাই ওই মেয়ের সাথে প্রেম করে বিয়ে করছে, দেন বিষয়টা পর্যায়ে চলে গেছে, এইটাকে বলে পরকিয়া। কিন্তু আপনারা নিউজ মিডিয়া গুলা কেন সামান্য ভিউজের জন্য আর ভিউ বাণিজ্য করার জন্য, টাকা কামানোর জন্য একটা মানুষের মৃত্যু নিয়ে ব্যবসা করতেছেন? আপনাদের মধ্যে যদি মনুষ্যত্ব থাকে, আপনারা একটা মানুষের মৃত্যু নিয়ে আর ব্যবসা করবেন না। এটা খুবই খারাপ হচ্ছে। আমরা পারিবারিক ভাবে এমনিতেই খুব মানসিক বিপর্যস্ত আছি মানসিক ভাবে। তারপর আপনাদের এই নিউজগুলো দেখে, আপনাদের নিউজের নিচে যে মানুষজন আন্দাজে কমেন্ট করতেছে, কমেন্টগুলো দেখে আমাদের মানসিক অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে। সেটা না করে আপনারা আমাদের পাশে থাকেন, আমি সেটাই চাই। আসলে যে হারাই গেছে, আমি মানলাম যদি ঘটনা হয়েও থাকে, তাহলে মেয়েও তো এটার সাথে ইনভলভ। মেয়েরে সেফলি পাঠাই দিল, তো মারলে মেয়েরও মারতো যদি উনি আসলে সৎ মানুষ হতো। আসলে তা না। আসলে ওনার মতো নৃশংসতা আর যেন ঘটনা এরকম না ঘটে। এলাকার মানুষের শুনলেন কি বললো। আচ্ছা, এই যে মেয়েটা হুট করে চলে গেল কানাডা, এই বিষয়টা কি? প্রেম করে বিয়ে করলো, গেল, এটা একটু বলেন তো। এই বিষয়টা গিয়ে মেয়ে বর্তমান যে বয়ফ্রেন্ড, যার সাথে বলতেছে যে বিয়ে হয়েছে, আই ডোন্ট নো বিয়ে হয়েছে কিনা, সে কানাডা গিয়েছে আইএলটিএস করে 1 বছর। তো এই মেয়ে আবার গিয়ে লাস্ট ইয়ার এইচএসসি পরীক্ষা দিয়েছে। এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে সে মেডিকেলে কোথাও চান্স পায় নাই বাংলাদেশে। তো তখন তার বাবা মার ইচ্ছা ছিল যে ওই ছেলে যেহেতু কানাডা থাকে, বয়ফ্রেন্ড,
তো সেই ছেলেদের আমি যতটুকু জানি সে হচ্ছে একজন রিচ কিড, হ্যাঁ। তার কাঁধে হচ্ছে গিয়ে মেয়েকে কোনো রকম ভাবে যাতে দিয়ে দিতে পারে, হয়তো বা এরকম কিছু প্ল্যান ছিল। সেজন্য হচ্ছে গিয়ে ওই ছেলের কাছে পাঠিয়ে দেওয়ার জন্য মেয়েকে আবার আইএলটিএস করানো হয়। আইএলটিএস করিয়ে মানে চেষ্টা করা হয় মেয়েকে ওই ছেলের কাছে পাঠিয়ে দিবে, কানাডা পাঠিয়ে দিবে। তো বিষয়টা সেটাই হয়। আইএলটিএস করার পরে ফার্স্ট টাইম ট্রাই করে, মেয়ে কোথাও আসে নাই। তো সেকেন্ড টাইম যখন আবার হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করে, তখন তার কোনো ভার্সিটিতে আসে নাই, সে আবার কলেজেই আসছে। এখান থেকে যেরকম 11-12 পড়ে গেছে, ওখানে যে আবার 11-12 পড়বে, কলেজে আসছে। তো কলেজে চান্স, মানে কলেজে যখন আসছে তখন হচ্ছে গিয়ে ওর ফ্লাইট ছিল জুলাইয়ের 20 তারিখ। কিন্তু যেহেতু আমার ভাইয়ের সাথে বিয়েটা হয়ে গেছে এবং গ্রামে মানুষজন হালকা হালকা টুকটাক জেনে ফেলছে, বিষয়টা ধামাচাপা দেওয়ার জন্য। আর এই যে হত্যাকাণ্ডটা, এটা তো একটা প্ল্যান্ট মার্ডার, আপনারা সবাই এটা শুনতেছেন। তো এখানে যাতে মেয়ে কোনো রকম ভাবে ফেসে না যায় এবং আমার ভাইয়ের সাথে আর আগাতে না পারে, সেই প্ল্যান করে জুলাইয়ের 20 তারিখ থেকে টিকিট থাকা সত্ত্বেও টিকিট নতুন করে আবার বুক করে 4 দিনের মাথায় মেয়েকে কানাডা পাঠিয়ে দেওয়া হয়, যাতে করে মেয়ে সবকিছু থেকে সেফ থাকতে পারে এবং হচ্ছে গিয়ে তারা মানে হচ্ছে এই কাজগুলা সুন্দরভাবে প্ল্যান করে মিডিয়ার সামনে আনতে পারে। আর এখানে আরেকটা জিনিস নোট করবেন, সেটা হচ্ছে গিয়ে তাকে বাঁচানোর জন্য যারা চেষ্টা করতেছে, এবং সে হচ্ছে পলিটিক্যাল ইনভলভ ছিল, ঠিক আছে, গ্রামে তার একটা অন্যরকম ইফেক্ট আছে। তার অনেক মানুষজন আছে, আপনারা এখন দেখতেছেন আশেপাশে অনেক মানুষ আছে, এমন হতে পারে এখানেও তার কোনো সোর্স আছে, কথা লাগাই থাকতে পারে। তো তার যে মানুষজন আছে তারা হচ্ছে গিয়ে যারা তাকে বাঁচাতে চাচ্ছে বা যারা তাকে বাঁচাতে চাবে, আমি চাই তাদেরকে আইনের আওতায় আনা হোক। কারণ হচ্ছে তারাও কোনো না কোনো ভাবে হয়তো বা ইনভলভ, যে কারণে এরকম একটা ঘটনা দেখার পরেও, আমার বাবাও কিন্তু এই গ্রামের ছেলে, আমার ভাইও তাহলে এই গ্রামের, তাহলে আমার বাবা সম্পর্কে একটা খারাপ কথা কেউ কখনোই বলতে পারবে না। আমার ভাইয়ের সম্পর্কে তো শুনলেনি কে কি বলছে। তাহলে কেন এখন একে বাঁচানোর জন্য সবাই চেষ্টা করতেছে, কেন খুনির সাইড হয়ে মানুষজন কথা বলতেছে? মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকলে কখনো এরকম করতে পারতো না। যারা আমাদের ব্লাড কানেক্টেড নাই, যারা দেশের মানুষজন, তারা চাইতেছে যে হোক, অথচ গ্রামের কিছু কিছু মানুষ আছে তারা চাচ্ছে যে তাকে যাতে আবার বাঁচানো হয়। তাকে, সে যদি ফিরে আসে, সে যদি কোনো রকম ভাবে বেঁচে যায়, এটা তো পুরো গ্রামের জন্য রিস্ক হয়ে যাবে। গ্রামের মানুষজন, আপনি শুনলেন আমাদের গ্রামের মেম্বার বললো যে সে নাম মানে তার নাম মানে আতঙ্ক, সে যেখানে যাইতো তার নাম শুনে আতঙ্ক সৃষ্টি হতো, তার নামে একটা ট্রাস্ট ছিল। তো এটা তো এমনি এমনি ছিল না, তার কিরকম সে ছিল, সে কিভাবে চলাফেরা করতো বা তার অ্যাক্টিভিটিস সম্পর্কে সবারই আইডিয়া আছে। তো হয়তো তার কিছু দোসর ছিল, যারা হচ্ছে তার পাচারতো, সেই পাচাটা পাবলিক গুলো এখন হইতাছে তাকে বাঁচাতে চাবে। তো সমস্যা নাই, আমরা আইনি প্রক্রিয়া আগাবো এবং আল্লাহ আমাদের পাশে আছে। আমি সেই পাচাটা পাবলিকদেরই বলতেছি, আপনাদের এগুলা দিয়ে কিছু হবে না। না, আমরা দেখছি যে আপনার ব্যাগ যখন কিনছে সিসি ক্যামেরায়, সে কত মানে চেহারার মধ্যে কোনো ভয়, তার আপনি মানে তার চেহারার মধ্যে কোনো ভয় ভীতি বা সে যে একটা মার্ডার করছে, তার যে ন্যূনতম মানে কি বলে ওইটারে, মানুষের যে রিগ্রেট থাকবে, সেরকম কোনো কিছুই দেখা তার যায় মধ্যে নাই। ছিল। সে সুন্দর মতো লাকেজ কিনলো, টাকা দিল, আবার সে কত আয়োজন তার আমার ভাইকে ই করার জন্য, একটা পলিথিন কিনলো, লাগেজের ভিতর পলিথিনটা রাখলো, রেখে সে বের হয়ে গেল। মানে একটা বার যে নিজের রক্তের সাথে এরকম করছে, সে এটা মনে হয় তার মাথায়ও ছিল না। আমি জানি না সে কিভাবে এই কাজটা করতে পারছে। খালামা একটু শুনি, যদি বলেন আপনার ছেলে লাস্ট যেদিন বের হলো, ভাত খেয়ে বের হয়েছে বললেন, কি খেয়ে বের হয়েছিল? আমি বলতেছি রুটি আছে, সকালে তো অনেকদিন যেদিন ভার্সিটি না থাকে খায় না, একবার দুপুরে খাওয়া খায়। এদিন যেদিন গোসল করে বের হয়েছে, আমি কি খাবো, ভাত খাবা না রুটি খাবা? কয় মোহন রুটি খাবো না, অল্প একটু ভাত নেন, নিয়ে আমার খাওয়াই দেন। আমি অল্প একটু ভাত নিয়েছি, নিয়ে হাতে নিয়ে বড় 2 থেকে 3 লোনা ভাত খাওয়াই দিছি হাতে। এই যে আমার সাথে শেষ কথা, শেষ খাওয়ানো, এরপরে আমার সাথে কথা হয় না। না, এখন পর্যন্ত কোনো কিছু বলা হয় নাই, বাট হচ্ছে যেটা নিউজ মিডিয়াতে দেখছি, মানে যেটুকু জানছি, আগে তার মাথার পিছনে ছুরি দিয়ে 3টা আঘাত করা হয়েছে, সে মারা গেছে। হাত পা বাঁধা ছিল? হ্যাঁ, হাত পা বাঁধা অবস্থায় তাকে হচ্ছে গিয়ে মাথার পিছনে ছুরি দিয়ে 3বার আঘাত করা হয়েছে। 3বার আঘাত করা হয়ে যাওয়ার পরে সে মারা গেছে। তারপর 5টা টুকরা টুকরা করে লাগেজে ভরা হয়েছে। না, আমরা দেখছি যে আপনার ব্যাগ যখন কিনছে সিসি ক্যামেরায়, সে কত মানে চেহারার মধ্যে কোনো ভয়, মানে তার চেহারার মধ্যে কোনো ভয় ভীতি বা সে যে একটা মার্ডার করছে, তার যে ন্যূনতম মানে কি বলে ওইটারে, মানুষের যে রিগ্রেট থাকবে,
সেরকম কোনো কিছুই দেখা তার যায় মধ্যে নাই। ছিল না। সে সুন্দর মতো লাকেজ কিনলো, টাকা দিল। আবার সে কত আয়োজন তার আমার ভাইকে ই করার জন্য। একটা পলিথিন কিনলো, লাগেজের ভিতর পলিথিনটা রাখলো, রেখে সে বের হয়ে গেল। মানে একটা বার যে নিজের রক্তের সাথে এরকম করছে, সে এটা মনে হয় তার মাথায়ও ছিল না। আমি জানি না সে কিভাবে এই কাজটা করতে পারছে, আসলেই জানি না। আর আমি আপনাদেরকে আরেকটা রেকর্ড শোনাতে যাচ্ছি, সেটা সেই মেয়ের সম্পর্কে শোনাতে চাচ্ছি আর কি। সেই সেই মেয়ের হচ্ছে গিয়ে যে সম্পর্কে বলা হয়েছে আর কি। তারা মেয়ের পক্ষ লইতাছ, তারা এই কথাটা জানিয়ে রাখো এবং শুনে রাখো। এই মেয়ে, আমি যতটুকু জানলাম তার পরিবারের দায়িত্ব, ঠিক আছে, এই মেয়ে ক্লাস 9-এ যখন থাকতো তখন ময়সিং গোয়ালকান্দি, ঠিক আছে, এই তার যে হাজবেন্ড আছে বর্তমানে এবং আগের যে প্রথম স্বামী যে এই মেয়ের, এই স্বামীর সাথে ওই মেয়ে ধরা খাইছে। কি অবস্থায় ধরা খাইছে এটা অত কিছু করে যেতাম না। ওখানে রুমের মধ্যে এই মেয়েরে আর ওই ছেলেরে পাওয়া গেছে, ঠিক আছে, গোয়ালকান্দি। তারপরে সেরির মা এটারে যতই হোক বেশি সেরি, তো সেরির মা এটারে দাবা সাবা দিবার চাইছেন কিন্তু পারছে না। সেরির বাপে এরা সেরির মারে সারপ্রাইজ দিবার না কই আয়া করছি ওই দিনই ভাগ্যক্রমে। আয়া তো দেখে যে সেরা লইয়া সেরি ধরা খাইছে, ঠিক আছে। সেরা লইয়া ধরা খাওয়ার পরে ওই যেই ছেলে লগে ধরা খাইছে, আরাফাত না কি জানি নাম, এই না না, যেটা বিদেশ কানাডা তাহে, এরার বাপের টিয়া বেশি এই ছেড়ে রাখতেও, ঠিক আছে। এটা বড় লোক আছে আর কি, বড় লোক থাকার পরে ওই ছেলের কাছে বিয়া দিছে। দেওয়ার পরে ছেলের এই বিয়া টিয়া দেওয়ার পরে ছেলে কয়েকদিন পরেই কানাডা গেছে পড়াশোনার লাগিয়া, ঠিক আছে। এবং ছেলে আগে থেকে ট্রাই করতেছিল বিদেশ যায় পড়াশোনা করব। যাই হোক বিদেশ গেছে, বিদেশ যাওয়ার পরে এই ছেলের পরকিয়া শুরু হয়েছে তার চাচাতো ভাইয়ের লগে, এই সৌরভের লগে এই পরকিয়া করিয়া প্রেম টেম করিয়া ওখান বিয়া হয়েছে। বিয়া হইলে বেড়ার জীবন ঢাকাইলো, বেড়ার পরিবারের জীবন ঢাকাইলো। আর সেরি তখন সেরির যেবার মারছে চেরারে, এদিন মনে এই তার জামাইয়ের লগে কি করছে না করছে, রুম বইয়া আয়েস করছে, আরাম আয়েস করছে। আর ইন্দা বিহি কান্দা কুইটা ধ্বংস। কার কথা? এটা কার কথা স্পেসিফিকলি বলতে পারছি না। গোয়ালকান্দি ওরা যে বাসায় থাকতো ওখানের আশেপাশের লোকজনের একজন হচ্ছে গিয়ে কথাটা রেকর্ড করে আমার ফোনে পাঠাইছে, যে মেয়ের ক্যারেক্টারটা এরকম। যেহেতু আমাদের কাছে মিডিয়া আসছে এবং হচ্ছে গিয়ে মিডিয়াতে এটাও দেখতেছেন আপনারা যে ওই খুনিকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। তো এইখানে খুনিকে বাঁচানোর চেষ্টা করার আগে হচ্ছে যদি বিষয়টা পরকীয়ার দিকে মন নেওয়া হচ্ছে, সেজন্য জানাচ্ছি যে মেয়ের ক্যারেক্টার কেমন, এখানে যাতে বিষয়টা ভালোভাবে আইডেন্টিফাই করা হয়। কারণ মেয়ের মা প্রশ্রয় দিছে। আমি এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করি, মেয়ের মা জানতো সৌরভের সাথে রিলেশন, আবার মেয়ের মার সামনেই মেয়ের মা বাসায় থাকা অবস্থায় ছেলের সাথে মেয়ে ধরা খাইছে, যেটা আপনারা শুনছেন স্পষ্ট, যে মেয়ের বাবা হঠাৎ করে সারপ্রাইজ দিতে আয়সা দেখে ওই ছেলের সাথে মেয়ে রুমে ধরা গেছে। তো এখানে তো বিষয়টা ক্লিয়ার যে সমস্ত কিছুর পিছনেই ওর মা ছিল। কিন্তু আজকে কেন মা নিখোঁজ, আজকে কেন এখনো মা সামনে আসতেছে না? আর মা কাকে যদি চায়? এটার সাথে না থাকে, আপনাকে মা হুমকি দিল কেন? হ্যাঁ, মা যদি এটা নাই জেনে থাকতো, মাই প্রথম হুমকিটা তো ওনার মাই আমাকে দিয়েছে, দায়ের করেছি। বাট 100% কনফার্ম ছিলাম যে খুনিকে। বাট যেহেতু কোনো এভিডেন্স আমাদের হাতে ছিল না, সে কারণে অজ্ঞাতনামা নামে একটা মামলা করেছি। বাট এখন আমরা জানি যে এটার সাথে আর কে কে জড়িত। আর যেই দুজনের নাম উঠে আসছে, ওই দুজন কখনোই পসিবল না আমার ভাইয়ের মতো এরকম মানে বডি ফিটনেসের একজনকে এত সহজে কাবু করে ফেলা। আমার ভাই নিশ্চয় মৃত্যুর সময় নিজেকে বাঁচানোর জন্য ন্যূনতম চেষ্টা সে করেছে। তো আর এই যে কাজগুলা কখনোই মানে কোনো ব্লাইন্ড মানুষও বিশ্বাস করবে না যে দুজনের ধারাই সম্ভব। হ্যাঁ, মেরে পিস পিস করে লাগেজে ঢুকানো, মাথা আলাদা করা, এগুলা প্ল্যান করা, সমস্ত কিছু যে রেখে গেছে সেটা নিশ্চয়ই কেউ জানতো। ও আপনারা তো নিউজে দেখতেছেন, বাথরুমে রেখে গেছে, বাথরুমে রেখে দেন তারা হচ্ছে লাগেজ আর আনতে গেছে। তো লাস্টটা তো এমনি এমনি বাথরুমে রেখে যায় না, নিশ্চয়ই বাসার কেউ জানতো, সেটা ওনার ওয়াইফ, ওনার ছেলে। উনার ছেলের কথা যে উঠে আসছে এখানে আরেকটু বলি, এই ছেলেকে আমার ভাই নিজের আপন ছোট ভাইয়ের মতো দেখছে। লাস্ট 2 মাস আগেও এই ছেলে ঢাকায় যায়, আমাদের বাসায় থাকে। আমার বাবা অসুস্থ হওয়া সত্ত্বেও আমাদের বাসায় যায় থাকে, 15-20 দিন থাকে। আমার মা তাকে নিজের ছেলের মতো মুখে তুলে খাওয়া দিছে, আমার ভাইকেও মুখে তুলে খাওয়া দিছে, ওকেও মুখে তুলে খাওয়া দিছে। এবং হচ্ছে আমার ভাই
ওকে মানে কি বলবো, একটা ছোট ভাইয়ের জন্য মানুষ যা করে, ওকে কাপড় চোপড় কিনে দেওয়া, ড্রেস আপ কিনে দেওয়া, বিয়ে খাইতে গেছে ওকে নিয়ে গেছে, মানে ওর কোনো দিক দিয়ে কোনো কিছু ছিল না। বাট সে আজকে আমার ভাইকে ফোন দিয়ে বাসায় নিয়ে যেয়ে, এটা থেকে বোঝা যায় যে আমার ভাই ওর ফোনে আসবে, ও ফোন দিলে আমার ভাই যাবে, ওকে যেহেতু বিশ্বাস করা হয়েছে সেজন্যই ওকে ফোন দিয়ে আমার ভাইকে নেওয়ানো হয়। তাহলে এই ছেলে কিভাবে পারলো এরকম করতে? আসলে বাবা যেমন ছেলে তো তেমনই হবে, তার বাবা যেরকম আমার ভাইয়ের সাথে করেছে ছেলেও সেম আমার ভাইয়ের সাথে এই কাজটা করেছে। র্যাব অফিসের সামনে দিয়ে অনেকবার গিয়েছে, কিন্তু যেহেতু নির্জন কোনো জায়গা তারা খুঁজে পাচ্ছিল না, সে কারণে আশেপাশে কোথাও ফেলতে পারে নাই। তারপরে তো যেটা প্ল্যান করেছিল যে যমুনা নদীতে ফেলবে, বাট ড্রাইভারের অসুস্থতার জন্য ওই পর্যন্ত যেতে পারেনি। তখন তারা মনে করলো যে ঠিক আছে, এখানে একটা ব্রিজ আছে নির্জন, মনতলা ব্রিজ, ওখানে ফেলে দিই। তো ওখানেই তো তাপসটা ফেলে দেয়। এখন আমি আমি জানি না যে আসলে হয়তো আল্লাহ এইভাবে চাইছিল, আল্লাহ চাওয়া যে আমরা যাতে সহজে আমাদের ভাইকে খুঁজে পাই। মরদেহটা খুঁজে না পাওয়া যাইতো, জীবনে কোনোদিন আপনার ভাই কোথায় আছে কোথায় আছে জানতেই পারতাম না, নিখোঁজ কাউকে সাংবাদিক। কিছু বলতেও পারতাম না। এবং এই থ্রেড গুলা দিয়ে, মানে থ্রেড তো মানুষ দিতেই পারে, এবং সবকিছুই হালকা হয়ে যেত। মানে কি বলবো, মানে আমাদের ঘাতকের সাথে চলতেন, চলতাম, জানতাম, কিন্তু কিছু করতে পারতাম না। এমন ভাবে প্ল্যান সাজাইছে যে আসলে এটা মানে নিয়ে একদিনের প্ল্যান না, না। এটা একদিনের প্ল্যান না। আচ্ছা, এই মেয়েটা এই ঘটনা জানার পরে ফোন থেকে কারো মাধ্যমে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি কি? না, সে তার ফেসবুক আইডি পর্যন্ত ডিএক্টিভেট করে দিয়েছে। সে, আমার মনে হয় সে বিষয়টা ব্যাপারে অবগত ছিল, তা না হইলে সে, ফেসবুক আইডি ডিএক্টিভেটেড? হ্যাঁ, সে মারা যাওয়ার পরের দিনই আমি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি। আমার ফ্যামিলির যে আদার্স কাজিনরা আছে, আমি ভাবছি মনে হয় আমাকে ব্লক করে রাখছে। বাট আমি যাকেই জিজ্ঞেস করতেছি সবাই বলতেছে যে না, ও তো আইডিটা নাই। দেন হচ্ছে গিয়ে মানে সবাই বলে যে ওর আইডি ডিএক্টিভেটেড, এই নামে কোনো আইডি নাই। তাহলে আপনি বুঝেন, সে তো যদি ইনভলভ না থাকতো, একটাবার খবর নেওয়ার চেষ্টা করতো যে ঠিক আছে আমার বাবা এরকম করেছে, আমার সাথে রিলেশন ছিল, যাই হয়েছে বা সামথিং। বাট সে নিজে থেকে এখান থেকে পালানোর জন্য সে ফেসবুক আইডি ডিএক্টিভেট করেছে, মানে সবকিছু থেকে সে নিজেকে গোটায় নিতে চাচ্ছে। আবার নাকি প্রেম করে বিয়েও করছে, হ্যাঁ? তার কোনো অনুশোচনাই নাই। পরিশেষে কি বলতে চাই, আসলে এখানে এটা বলার মতো কোনো রাস্তা নাই। আমি হচ্ছে গিয়ে সর্বোচ্চ শাস্তি যেটা হচ্ছে গিয়ে ফাঁসি আমি চাই, হচ্ছে উনার সাথে জড়িত যারা আছে এবং যারা পলাতক, উনার ছেলে, উনার বউ, উনি এবং যে ড্রাইভার এবং শালাকে ধরা হয়েছে, এবং উনার মেয়েকেও দেশে এনে আইনের আওতায় আনা হোক এবং ফাঁসিতে ঝুলানো হোক। এছাড়া আমরা পরিবারের থেকে আর কি চাইতে পারি? দর্শক, আসলে এই ঘটনাগুলো আমরা ক্লিয়ার করার জন্যই আসা। কালকে আপনাদের অনেক কমেন্টস আমি দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, আমার ভীষণ খারাপ লেগেছে। আমি কারো কমেন্টসের উত্তর দেই নাই। আমি চেয়েছিলাম ওনার পরিবার থেকে আমি শুনি। আমি ওনার সাথে ফোনে কথা বলেছিলাম, উনি দুই একটা কথা বলছিল আমাকে, আমি বুঝে গেছি আসলে কি ঘটনাটা ছিল। তাই আমি আজকে সরাসরি এসেছি। শুধু ওনার বোনই না, ওনার মাই না, ওনার বাবাই না, ওনাদের এলাকার মেম্বার প্লাস আশেপাশে যাদের সাথে আমরা কথা বলেছি সবার ভাষ্য কিন্তু একই ছিল। ছেলেটার সাথে মেয়েটার সম্পর্ক আগে থেকেই ছিল। বিয়ে হয়েছে কিনা এটার কোনো প্রুফ নাই, যত যে কথাই বলুক না কেন এটার কোনো প্রমাণ, একটা ছবিও কেউ দেখাইতে পারবে না। তো ওনাদেরও পরিবারের একটা কথা হচ্ছে, যদি এইভাবে না রটায় অন্তত পক্ষে এটা একটা প্রমাণ দেখাক যে মেয়েটার বিয়ে হয়েছে। আর না হয় তারা বলছেন যে মামলাটাকে হালকা করার জন্য পরকীয়ার কথাটা তারা এখানে দিয়ে দিয়েছেন। আমি তাও বলবো, যত যাই হয়ে যাক, পৃথিবীতে আইনের ঊর্ধ্বে কেউ না। যত কিছুই হয়ে যাক না কেন, একটা ছেলেকে এইভাবে মেরে ফেলা যায় না, যত যাই ঘটুক না কেন। আমার মনে হয় এই পরিবারটাকে আমরা সহযোগিতা করব। তাদের ভাই চলে গেছে, সে ফিরবে না। তাদের অশেষ আল্লাহর রহমত যে তার ভাইকে মাটি দিতে পারছে। আপু, আরেকটা প্রশ্ন, আমি জানি না বাবা মার সামনে করা ঠিক হবে কিনা। আমরা তো মনে হয় আল্লাহর রহমতে তাকে ফুল বডিতে আমরা কবর দিতে পেরেছি। এই যে এরা কয়েকদিন আগে দেখছেন পিস পিস করে ফেলছে আরেকজনকে, 80 টুকরা 90 টুকরা। আমার এখন মনে হয় যেন হত্যাযোগ্যটা খুব নর্মাল একটা ব্যাপার হয়ে গেছে। সে জায়গায় ওনার ভাইকে 4 খণ্ড করা হয়েছে, তাও শান্তি। ওনার ভাইকে ওনারা পাইছে, যে এইভাবে প্ল্যান করছে। যদি না পাইতো মরদেহ, সারা জীবন বলতো আমার ভাই নিখোঁজ। আল্লাহর অশেষ রহমত, আল্লাহই চাইছে। তো আমরা একটু সহযোগিতা করি ওনাদেরকে। যার ভাই গেছে, যার সন্তান গেছে, তারাই বুঝতে পারবে। আমাদের ছোট্ট ছোট্ট কিছু কথাবার্তায়, কিছু কিছু হেডলাইনে তারা যেন বিচার থেকে বঞ্চিত না হয়, সেরকম কোনো দিকে আমরা হাঁটবো না। সত্যটা প্রকাশ করব। আর আইন তো আছেই, দেখতে পাচ্ছেন 2 দিনে যে সিসি ক্যামেরাগুলো আইন শৃঙ্খলা বাহিনীরা প্রকাশ করেছে, এতেই প্রমাণ, আর কিছু লাগে না। তো আশা করব আপনারা ওনাদের পাশে থাকবেন, উল্টাপাল্টা কমেন্টস করবেন না, যে না জেনে কথা না বলাই বেটার। আপনার পরিচয়টা? আমার কথা হচ্ছে আমি এই 7 ওয়ার্ডের ও আচ্ছা, জনপ্রতিনিধি। যার বলতে বলতে আপনার কথা নাম বলতে বলতে বাড়িতে আসছি। জি জি, জনপ্রধান। আচ্ছা, আমার কথা হচ্ছে আসলে এটা খুব মর্মান্তিক ঘটনা। আমার এই বয়সে আমি এরকম ঘটনা
আসলে আর দেখি নাই। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে আপন চাচার হাতে এরকম নির্মম বলি, এটা খুব কষ্ট মেনে নেওয়ার মতো বিষয় না। বিশেষ করে সৌরভ এমন একটা ছেলে, মানে প্রায় সময় বাড়িতে আসতো, মাঝখানে যে বাড়িতে তার যখন তার ঘরটা নির্মাণ করে তখন তার বাবার সাথে কিন্তু ঝগড়া হয়েছে। তার চোখের সামনে তার বাবারে তার চাচা মারতে গেছে। সে এই ইলিয়াস। এলিয়াস আচ্ছা আচ্ছা ঘরটা লাত্তি দিয়ে ভাঙিয়ে ফেলাইছে ঘর নির্মাণের সময়, আচ্ছা আচ্ছা। কিন্তু সৌরভ একটা প্রতিবাদ করে নাই। মানে এই যে আমরা ঘর দেখলাম, সেই ঘরটা লাঠি দিয়ে ভেঙে ফেলছে ওয়াল এই সৌরভের চাচা যে ইলিয়াস। সৌরভের চাচা ইলিয়াস, এবং হাতে লাঠি নিয়ে তার বউকে মারতেও গেছে। সৌরভ এখানে উপস্থিত থাকা অবস্থায় কিন্তু তার একটা প্রতিবাদ করে নাই। আমার ধরে নিয়ে গেছে। এরপর তার বাবাকে নিয়ে গেছে যে বাবা ছোট ভাই একটু এরকম করতেই পারে, তাক তুমি এটা মন থেকে মাফ করে দিও। তখন আপনি কি ছিলেন আমি সেখানে? ছিলাম সেখানে। আচ্ছা, কি ক্ষোভে সে এরকম করছিল তখন? হ্যাঁ, তখন কি করবে, মানে সে মানে যে কোনো বিষয় নিয়েই উত্তেজিত হয়ে এরকম করে। আচ্ছা, এটা বুঝছে? কি সবার সাথেই না সৌরভের বাবার? সবার সাথেই, এটা সবার সাথেই, মানে সে একটা আতঙ্কিত মানুষ। আর আমার কথা হচ্ছে যে এরকম নিঃশংস হত্যার যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যাতে ভবিষ্যতে এরকম কোনো কর্মকাণ্ড করতে কেউ সাহস না পায়। তাই হ্যাঁ, সেটাই আজকে চাচার হাতে বাতিজা এরকম বলি, এটা পুরো এলাকাবাসী আতঙ্ক। এরকম ভাবে যেন কোনো মায়ের বুক খালি না হয়, এরকম যেন কোনো বাবা কষ্ট না পায়। আমি প্রশাসনের কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করব, এই আসামি যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আচ্ছা, পরিবার তো বলবে, কিন্তু আপনি এলাকার মেম্বার হিসেবে আপনি একটু আমাদেরকে বলেন, এই যে গণমাধ্যমে উঠে আসলো করছে করে এই কারণে নাকি তাকে মারছে, ঘটনাটা আসলে আমরা 2-4 জনের সাথে কথা বললাম, প্রেম তো তাদের মেয়ের বিয়ের আগের থেকে। এটা হচ্ছে, এটা আমি যেটা জানি, তার আগে মেয়ের বিয়ে হয়েছে, আমি তার চাচা। আমার কথা হচ্ছে সে প্রায় সময় বাড়িতে আসতো, বেশিরভাগ সময় বাড়িতেই থাকতো, মেয়েদেরকে নিয়ে আসতো। কখনো এটা শুনি নাই যে মেয়ে বিয়ে হয়েছে। আমরা কেউই শুনি নাই, এই কথা আমাদের বংশের কেউ বলতে পারবে না যে মেয়ের বিয়ে হয়েছে। এই যে 3 বছর আগে বিয়ে হয়েছে, 3 বছর কেউ বলতে পারবে না, কিন্তু এখন এই ঘটনা করার পরে আমরা জানতে পারলাম যে মেয়ের আগে বিয়ে হয়েছিল, কিন্তু তার আগে আমরা কেউ জানি না। তার মানে এটা কি সত্য না মিথ্যাটা কিন্তু কোনো আপনার শিওর না? না না, এটা শুন না, কিন্তু এটা শিওর থাকলে বিয়ে হয়েছে এটা ভালো কথা, বিয়ে তো কোনো অন্যায় না। তো এটা ঘটনা করার পরে এখন বিয়ে হয়েছে এটা জানি কেন, আগে কেন জানলাম না আমরা? দর্শক, এখানে আরেকটা পয়েন্ট পাইলাম, সবাই বলতেছে 3 বছর আগে মেয়েটার বিয়ে হয়েছে, কিন্তু দেখেন এলাকাবাসী কেউই জানে না মেয়ের বিয়ে হয়েছে, মেয়ে আসা যাওয়া করে। তাহলে একটা ছবিও বুঝি একটা মেয়ের বিয়ের ছবি থাকে না? আপনি দেখেন সৌরভ মারা যাওয়ার সাথে সাথে কিন্তু তার বিয়ের ভিডিও ভাইরাল হয়ে গেল, যেটা এতদিন কেউ জানতো না, সৌরভের বাবাও জানতো না বিয়ের কথা, তাইলে ভাইরাল হয়ে গেল। তাহলে ওই মেয়ের আগের ছবি একটা না একটা তো থাকার কথা, তাহলে বিয়েটা আদৌ হয়েছে কিনা সেখানেও কিন্তু একটা সন্দেহের ব্যাপার আছে। আমি হচ্ছে তার চাচা, আমি তার বাবার আপন চাচাতো ভাই, ঠিক আছে? সে আমি জানি না, বেশিরভাগ সময় সে থাকতো বাড়িতে, এবং তার ওয়াইফের সাথে, মানে আমার তো ফ্যামিলির লোক, আমরা জানি না বিয়ে হয়েছে। বিয়ে হয়েছে তার ছেলে, এখন শুনি যে আব্রাহাম কানাডা প্রবাসী। আব্রাহাম কানাডা প্রবাসী ভালো ছেলে, বিয়ে হয়েছে, এটা গোপন রাখার বিষয় কি? এটা গোপনের কোনো বিষয় না। তারপরে সেটা গোপনে, এখন সেটা জানতেছি যে বিয়ে হয়েছে, পরকীয়া করছে, ঠিক আছে? সৌরভ এরকম কোনো ছেলেই না। সৌরভ যেভাবে তার এই ইলিয়াসকে সম্মান করতো, ইলিয়াসের সাথে যে ব্যবহার গুলা করতো, তার বাপের তো তাকে সম্মান করতো বেশি, এবং তার যে সন্তান গুলো আছে, যে আদর ভালোবাসা সে দিছে, এরপরে এই ছেলেটার এইভাবে হত্যা করছে, এটা আসলে মেনে নেওয়ার বিষয় না। এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা যে সে বিয়ে করছিল, এটা আমি আদৌ বিশ্বাস করি না। আচ্ছা, এই যে সৌরভকে কি ডেকে আনছে না নিজে? সৌরভ তো আসছে আসলে, তার যে আব্রাহামের বাবা, আমি যেটুকু এখন শুনতে পারলাম, আব্রাহামের বাবা নাকি, একটু ভেঙে বলেন। আব্রাহাম বলতেছে, কিন্তু ওই মেয়ের চাচাতো বোনের এখন যে হাজবেন্ড বলা হচ্ছে তার নাম আব্রাহাম। যে আব্রাহাম, হ্যাঁ আব্রাহাম, সে আব্রাহামের বাবা নাকি তাকে বলছে যে এটা আসলে ডিসকাস করি, বসে এটা সমাধান করি। সৌরভ নিজে থেকে যে আব্রাহামের বাবাকে জানাইছে, এটা আর কি মানে শুনলাম আমি। তো এখান থেকে আসার পর মৃদুল, যে ইলিয়াস যে ঘাতক, তার ছেলে ফোন দিয়ে বলছে যে বাসায় আসো। তো সরল মনে সরল বিশ্বাসে বাসায় গেছে, কিন্তু এর আগে যে ফোনে থ্রেট দিছে তার এই সৌরভের বাবাকে, এসব শুনছি যে আজ থেকে দিন গন্তে থাক, তোর ছেলের আমি পিস করবো, তোর মেয়েরে মারমু, তোর জিব্রা কাটুম। আমি কিন্তু এই জন্য অনেক কষ্ট পাইছি যে এটা জানার পরেও তুমি তার সাথে কথা বলছো, তুমি এই ছেলের সাবধান করো নাই কেন? সে বলতেছে যে চাচা আমার ছোট ভাই, তারা আমি ছোট থেকে স্নেহ দেওয়া বড় করছি, লালন পালন করছি, চাকরি দিছি, আমার ভাই সে তার বাতিদারে মারবো, এটা তো বিশ্বাস করে, এটা কি বিশ্বাসের কথা? মানে সে বিশ্বাস করে নাই। হুমকি যেটা দিছে সেটা এত বড় হুমকি দেওয়া সে পরেও সে এটা বিশ্বাস করে যে ভাই হয়ে বাতিজারা কিন্তু মারতে পারে, চাচা হয়ে, এটা কি বিশ্বাস কথা? ছেলেও কিন্তু এরকমই বিশ্বাস করে নাই, রাগ করছে, রাগ কমে যাবে। ছেলেও বিশ্বাস করে না যে রাগের মাথায় বলছে,
আর তার মাকে বলছে যে আম্মা তুমি এটা চিন্তা করো কেন, মৃত্যু যদি কপালে থাকে তো মৃত্যু যে হবে, মৃত্যু আছে এভাবেই হবে, এটা নিয়ে তুমি চিন্তা করো না। কিন্তু তার মা ঠিকই ভয় পাইছে। তো ছেলে সরল বিশ্বাসে গেছে, সরল মনে বিশ্বাসে গেছে। কিন্তু দুইজন লোকের যে কথা যে বলতেছে যে ফারুক আর এই ইলিয়াস দুইজনে মিলে তাকে হত্যা করছে, এর পিছনে আমার যেটা ধারণা আরো বাসায় ছিল লোক ছিল। কারণ সৌরভ দুইজনে সৌরভের দূরে মেরে লাইব, এটা বিশ্বাসের কথা না। কারণ সৌরভের আপনারা দেখছেন সৌরভের উচ্চতা, সৌরভের বডি ফিটনেস আপনারা দেখছেন। এরকম দুইজনের সৌরভের সাথে জোয়ান ছেলে একটা। সৌরভের দৌড়ে এভাবে হত্যা করা কখনোই সম্ভব ছিল না। হয়তো এখানে আরো অনেকেই আড়াল করছে। তবে আমি চাই যে কোনো একটা আসামি যেন আইনের ফাঁক থেকে বের না আর হয়ে যেতে যেহেতু পারে। সে বাসায় ঘটনা ঘটাইছে, বাসায় পরিবার ওনার বউ ছিল না, অবশ্যই ছিল, ওয়াইফ ছিল, সবাই ছিল। কিন্তু এখানে হয়তো চিন্তা করছে যে আমরা ফাঁসে গেছি, আমরাই যাই, বাকিরা আমরা না ফাঁসাই, এরকম চিন্তা। মৃদুল যে ছেলেটাকে দিয়ে ডাকে, ওর বয়স কত? ওর বয়স হচ্ছে মনে হয় 15-16 এরকম হবে।